যুদ্ধাপরাধের বিচারে সরকার সবসময় একটা বিশেষ সুবিধাজনক অবস্থায় ছিল। কি সেই সুবিধা? সেই সুবিধাটা হইলো এই বিচারের রায়ের আগে পাবলিক মনে করে যে জামাত অপরাধী, যদিও পাবলিকের এই মনোভাব এবং তার সিদ্ধান্ত এইগুলা কোনো আইনি দিক বিবেচনা করে নেওয়া রায় না, কিন্তু এগুলা মূলত পাবলিকের সেন্টিমেন্ট, রাজনৈতিক বিবেচনা। আর এই সুবিধা কাজে লাগাইয়া পাবলিকের রাজনৈতিক অবস্থানের উপরে ভর কইরা সরকার বা আদালত বড় অকাম করে ফেলছে। এটা বেআইনি এবং অবৈধ হওয়া সত্ত্বেও এইখানেই এই যুদ্ধাপরাধ আদালতের দায়। যুদ্ধাপরাধের বিচারের নামে শেখ হাসিনার কথিত সেই আদালত এই অন্যায় কাজটা করছে মৌলিকভাবে 3 জায়গায়। 1 নাম্বার, একটা অপরাধ যখন সংগঠিত হইতেছে আপনার তখন জানা থাকা লাগবে যে এইটা অপরাধ। ধরেন বাংলাদেশের আইন হইল যে জাউরা সিল বইলে ভিডিওতে সিল দেওয়া যাবে না, ফেয়ার এনাফ। তো আমি আর কাউরে ভিডিওতে সিল দেবো না, এটা যখন আইন হয়েছে তারপর থেকে। কিন্তু আজ থেকে 10 বছর পরে আইন বানায় আমার আইসা যদি ধরে বলে ওই তুমি 10 বছর আগে জাউরা সিল দিছিলা না তোমার ভিডিও, তো তোমার ফাঁসি হবি, এটা বললে তো হবে না। এটা বললে হবে যুদ্ধাপরাধ বিচারের ট্রাইব্যুনালের আইন সব বানানো হয়েছে হাসিনার আমলে। বানায় বলা হইতেছে তুমি ওই 1971 সালে এই অপরাধ করছিলা, কারণ এটা এখন অপরাধ। তো হাসিনার আমলে আইন বানায় 40 বছর আগের একটা ঘটনা বিচার করা হচ্ছে, এটা করা যায় না। 2 নাম্বার, সাক্ষ্য আইন বদলায় দেওয়া। এখানে আইন কইরা নেওয়া হয়েছিল যে যুদ্ধাপরাধ বিচারের ক্ষেত্রে প্রচলিত সাক্ষ্য আইন প্রযোজ্য না, মানে কোনটাকে আমি সাক্ষ্য হিসাবে বিবেচনা করব সেটা একটা সাক্ষ্য আইন আছে। তার মানে বিচারক যদি মনে করে যে লোক মুখে শোনা কথা সাক্ষ্য হইতে পারে, তাহলে শোনা কথাকেও সাক্ষ্য বলে গ্রহণ করা হবে। ফলে এটা আদতে কোনো বিচারই হয় নাই, হইতেই পারে না। পরিষ্কার ভাবে একটা প্রেজুডিস, মানে ধরেন পত্রিকায় প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা হয়েছে। যদি তাই হয় তাহলে তো আমারও ফাঁসি দেওয়া যাবে, আর তাজ হাসমিনও ফাঁসি দেওয়া যাবে। কারণ আমার নামে তো, তাজ হাসমিন নামে তো ভয়ঙ্কর সাইবার সন্ত্রাসী বইলা নিউজ ছাপাইছিল, তাই না? অনেক পত্রিকা এখনো সালাউদ্দিন শোয়েব চৌধুরী বালসাল পত্রিকা আর্টিকেল লেখে তারা আমাদের ইসলামী জঙ্গি বলে। তাইলে বুঝেন কি ভয়ানক অবস্থা করে রাখছে। তার মানে যেটা সাক্ষ্য হিসাবে আদালতে বিবেচিত হয় না সেটাকেও সাক্ষ্য বানাইছে। আপনার নামে একটা পত্রিকায় নিউজ ছাপে দিবে, তারপর ওইটা দিয়ে আপনারে ফাঁসি দিয়ে দিবে। 3 নাম্বার, আদালতের বিচারের ক্ষেত্রে সুনির্দিষ্ট ধারার ঠিক কোন ধরনের কাজ করলে কোনটা অপরাধ গণ্য করা হবে, সে অপরাধের কি শাস্তি হবে, এই বর্ণনাগুলো তালিকা হিসেবে ধারাবাহিকভাবে কোড হিসেবে সাজানো থাকে, এটাকে বলে পেনাল কোড। আদালতে অভিযোগ দায়ের করার টাইমে অপরাধের ওই ধারাবাহিক নাম্বার উল্লেখ করে মামলা সাজানো হয়। এটাই আমাদের প্রচলিত ভাষায় অপরাধের ধারা বলি। যেমন ধরেন কওয়া যায় 302 ধারা মানে এটা খুনের অপরাধ, 420 মানে 420 বলি আমরা যেটা, এটা হইতেছে প্রতারণার অপরাধ। এইরকম খেয়াল করবেন, যুদ্ধাপরাধের বিচারের আইনে কয়া দেওয়া হয়েছিল প্রচলিত পেনাল কোড এই বিচারের ক্ষেত্রে প্রযোজ্য না। এবার হাত পা বাইন্দা গোলপোস্ট যদি ইচ্ছা মাফিক সরাই দেওয়া হয় তাহলে এটাকে কি আর বিচার বলা যায়? বিচার বলে কিছু অবশিষ্ট থাকে? তার মানে এখানে পুরাটাই বিচারকের খেয়াল খুশি মর্জির উপরে ছেড়ে দিয়া কথিত বিচারটা করা হয়েছে। ঠিক কোনটার কারণে এটা অপরাধ হিসেবে গণ্য হয়েছে এটা থেকে শুরু কইরা চার্জ গঠন, এমনকি ওই অপরাধের কারণে কি শাস্তি দেওয়া হবে সেটাও মর্জি মতো। ফলে বিচারক মর্জি মাফিক বেকসুর খালাস থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত সব ধরনের শাস্তি দিতে পারছে। চার্জ গঠন, বিচার এবং রায় সবকিছু ক্ষমতায় বিচারকের হাতের মুঠায় ছিল। এটা কোনো বিচার না, এই জন্য এটাকে জুডিশিয়াল কিলিং বলা হয়েছে। এইসব তুগলুকি কারবার আমরা সেই 2010 সাল থেকে দেখে আসতেছি। তাই আমার মনে শুধু একটাই প্রশ্ন জাগে, বিচারের নামে এইসব বুঝলো কি? এইটা একজন আইনের প্রাথমিক ছাত্রের কাছেও তো ধরা পড়ার কথা। বিচার প্রক্রিয়ায় যে ফাঁকগুলা এটা সাধারণ চোখে দেখা যায়, অথচ যুদ্ধাপরাধের বিচারের নামে এই ঐতিহাসিক অবিচারের বাটপাড়িগুলো বামপন্থীদের নজর এড়ায় গেছে। এখনো তারা হা হুতাশ করে। এমনকি যারা আইনের লোক তাদেরও, বামপন্থীদের কি দায় নাই তাদের নেতা কর্মীদের আইনের প্রাথমিক ধারণা দেওয়ার? আজাদ সাহেবের খালাস পাওয়ায় বামদের আজারিতে একটাই ব্যাখ্যা, সেটা হইতেছে ওনারা বাঙ্গ প্রগতিশীল এবং বুঝতেই পারতেছেন সেই কারণে ওনারা ধর্মবিদ্বেষী। কাজেই জামাত মারার নামে ধর্ম উচ্ছেদের এই মহান আয়োজনে এই সময় তো তিনি ঘরে বসে থাকতে পারেন না। প্রগতিশীলতার নামে, ইসলাম কুপানোর নামে সমাজের এই কথিত প্রগতিতে সামিল না হইয়া উনি কেমনে থাকবেন? কে জানে, বামেরা হয়তো সুখ অনুভব করছিল এইটা ভাইবা যে শাহবাগের এই উত্থান এটা নিশ্চয়ই বাংলাদেশের এক রয়া রেনেসা, এক নবজাগরণ হোক না সেটা চরম অবিচারের রাস্তায়। তবুও আমেরিকা এবং শেখ হাসিনা কোলে বৈশা ইসলাম কুপানির এই মহোৎসব এটাতে সামিল না হওয়ার নস্টালজিয়া তারা ছাড়তে পারতেছে না। ওরা যেভাবে মনে করে 1971 ইসলামকে পরাজিত করা হয়েছিল, ঠিক একইভাবে মনে করে শাহবাগে তাদের ইসলাম কুপানির যুদ্ধের বিজয় হয়েছিল। তাই আজার ভাইয়ের মুক্তি একটা ল্যান্ডমার্ক, বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক ঘটনা। যদি অনেককে আমরা হারাইছি, হাসিনা পতনের মাত্র কিছুদিন আগে আমরা মাওলানা সাইদিকে হারাইছি। আর অনেকে আছেন যেমন মাওলানা আবুল কালাম আজাদ, ওনার মামলাটার নিষ্পত্তি দরকার। এই সাথে 1975 আগস্ট বিপ্লবী যারা আছেন, ওনাদের মধ্যে যারা বেঁচে আছেন তাদের মামলাগুলো ফয়সালা করে ওনাদের সসম্মানে দেশে ফিরে আনা হোক। আজার ভাইয়ের খালাস শুধু একজন মানুষের মুক্তি না, এটা বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর চাপায় দেওয়ার রাজনৈতিক প্রতিহিংসার মুখোশ খুইলা ফেলার প্রথম ধাপ।
এ রায় দেখাই দিল যে সত্যকে দমায় রাখা যায়, কিন্তু মুছে ফেলা যায় না। যুদ্ধাপরাধের নামে যে ট্রাইব্যুনাল বানানো হয়েছিল তা আদতে ছিল একটা রাজনৈতিক হত্যার যন্ত্র, যেখানে আইন ছিল সাজানো, সাক্ষ্য ছিল বানানো, আর বিচারকের মর্জি ছিল শাস্তির একমাত্র মানদণ্ড। আজকের এই ঐতিহাসিক রায় প্রমাণ করলো রাজনীতি দিয়া আইন চাপায় দেওয়া যায় না। এবং যখন এমন অন্যায় এক যুগ ধরে চলতে থাকে, তখন একদিন না একদিন ইতিহাস পেছন ফিরে তাকায়। আজ সেই ইতিহাসের মুহূর্ত। যারা একদিন ন্যায় বিচারের নামে হাততালি দিছে, তাদের এখন বুকে হাত দিয়ে ভাবা উচিত, আপনি কি সত্যি ন্যায় চাইছিলেন, বিচার চাইছিলেন, নাকি শুধু প্রতিপক্ষের ধ্বংস চাইছিলেন? আজহার ভাইয়ের মুক্তি এটা শুধু জামাতের জয় না, এটা বিচার ব্যবস্থার একটা ক্ষণিকের পুনর্জাগরণ। আজহার ভাইয়ের মুক্তি হলো একটা রাষ্ট্রের আত্মসমালোচনার শুরু। এখন সময় আসছে অন্যায়ভাবে যারা ফাঁসিতে ঝুলছেন এবং এখনো যারা পালায় বেড়াচ্ছেন, তাদের মামলাগুলোকে সবগুলোকে আবার পুনর্বিবেচনা করার। এই বিচার প্রক্রিয়ার ধ্বংসস্তূপের মধ্যে থেকে আমাদের নতুন করে নির্মাণ করতে হবে একটা সত্যভিত্তিক, ন্যায় ভিত্তিক এবং রাজনৈতিক প্রতিহিংসা মুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশে কেউ আর কেবল রাজনৈতিক মতাদর্শের কারণে ফাঁসির দড়িতে ঝুলবে না। সেই বাংলাদেশে বিচার হবে অপরাধের, মতাদর্শের না। সেই বাংলাদেশে বাম কিংবা ডান কেউ আর ধর্মের নামে, জাতীয়তাবাদের নামে বা মুক্তিযুদ্ধের নামে বিচারের ছদ্মবেশে হত্যা করবে না। আজহার ভাইয়ের মুক্তি এক নতুন যাত্রার সংকেত। এই যাত্রা শুধুমাত্র একজন মানুষের না, এটা একটা জাতির আত্মসমালোচনার পথ চলা। এখন সময় সাহস করে সেই পথে পুরা জাতিকে নিয়ে আগায় যাওয়া।